সুপ্রিম কোর্টের রায় আর সেই রায়ের পরে কি কি হলো, এই বাংলায় যাদের রাজনীতি করার তারা রাজনীতি করছেন, আগামী দিনে হয়তো করবেনও। আর যাদের সবথেকে বড় ধাক্কাটা এসে লাগলো, অর্থাৎ যোগ্য যারা চাকরি করছিলেন সেই সমস্ত মাস্টারমশাইরা, তারা আজকে আতান্তরে। এই বাংলায় খুব চেনা একটা ডায়লগ, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। আপনারা জানেন যারা বাংলা ছবি দেখেন, কিন্তু আজকে যদি এই শিক্ষকদের একথা শুনতে হয় যাদের 10টা বছর পরিশ্রম এবং এই 10 বছরের পরিশ্রমের মধ্যে সমাজ গড়ার চেষ্টা যারা করেছেন, তাদের যদি আজকে ওই পড়ুয়াদের কাছ থেকে, ওই ছাত্রছাত্রীদের কাছ থেকে কথা শুনতে হয় যে মাস্টারমশাই আপনি চোর, ভাবুন যে আজকে বাংলার বুকে দাঁড়িয়ে এইরকম একটা রায়, যে রায়ে অনেকগুলো দিক যেমন খুলে গেল, অনেকগুলো জায়গাও বন্ধ হয়ে গেল, কিন্তু তারপরেও মাননীয় সুপ্রিম কোর্টের রায়, সেটাকে শিরোধার্যই করতে হবে আমাদের। কিন্তু সত্যি কি তাই, নাকি এর কোনো এমন দিক রয়েছে যে দিকগুলো আশার আলো খানিকটা হলেও নিয়ে আসতে পারে আমাদের জন্য, বা হয়তো নিয়ে এসেছে আমাদের জন্য? 26-এর নির্বাচন সামনে, এই রাজ্যের বুকে যা হয় তার বেশিরভাগটার সঙ্গেই রাজনীতি জড়িয়ে থাকে। আর সেই কারণেই 26,000-এর চাকরি বাতিল, 26-এর নির্বাচনের আগে রাজ্যের সরকারের কাছেও বড় ধাক্কা, একথা রাজনীতির কারবারিরা বলছেন। কিন্তু এই দুর্নীতির দায় কার? এসএসসির, রাজ্যের সরকারের। দায় এড়ানোর একটা মরিয়া চেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে এবং সমস্ত দায় এসএসসির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা সরাসরি করছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছেন, আমরা দেখেছি। সেখানে উনি যা যা বলেছেন যে এসএসসি একটি অটোনমাস বডি এবং 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, সেটা আমরা করব। কিন্তু এসএসসি বলছে এটা তো সম্ভবই নয়। আজকে যখন এসএসসির তরফ থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে, এটা কোনোভাবেই সম্ভব নয় একথা ওনারা বলছেন, এবং তার পাশাপাশি বলছেন যে সুপ্রিম কোর্টে এরকম কিছু বলা নেই, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সামনে এসেছে সেখানে এরকম কিছু বলা নেই। হচ্ছেটা কি? একদল বলছে হ্যাঁ করা যাবে, অপর দল বলছে না করা যাবে না। কি করবেন এরা? কোথায় যাবেন? আর এই 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় কারা আসতে পারবেন, কারা পরীক্ষা দিতে পারবেন, কিচ্ছু ক্লিয়ার নয়। পুরোটাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। আজকে আলোচনা শুরু করব, কিন্তু তার আগে গতকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার এই অংশটুকু এবং আজকে এসএসসির তরফ থেকে কি বলা হলো দেখাই আপনাদের। দেখুন, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে বলেছে প্রসেস। 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে। শুনুন, কোর্ট যখন একটা ভার্ডিক্ট দেয়, আমাদের কোর্টের ভার্ডিক্টটাকেও মর্যাদা দিতে হয়। কিভাবে কি করবে না করবে এসএসসি, আমি এসব বলতে পারবো না। ইট ইজ নট উইদিন মি। আমাকে কোর্টের ভার্ডিক্ট মেনেই তার থেকে রাস্তা বের করে কাজটা করতে হবে। ডোন্ট ইনসিস্ট মি টু সে এনিথিং এগেইনস্ট অফ দ্য কোর্ট ভার্ডিক্ট। অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি। কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন, সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব। 3 মাসে কখনোই সেটা সম্ভব নয়, রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই। তাহলে কি হবে বিষয়টা, কোথায় দাঁড়িয়ে আছে সম্পূর্ণ এই যে রায়, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, পরতে পরতে বা সম্পূর্ণ এই পর্যবেক্ষণ হয়তো আমাদের অনেকেরই পড়া সম্ভব হয়নি, কিন্তু আমি দুটো জায়গা একটু এমফাসাইজ করতে চাইব। এক হচ্ছে কনক্লুশনে, যেখানে বলা হচ্ছে 45 নম্বর প্যারাগ্রাফ এবং 46 নম্বর প্যারাগ্রাফ, এই দুটো প্যারাগ্রাফে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। আমি আসব এই বিষয় বিশদে, কারণ গতকাল মুখ্যমন্ত্রীও এটাকে কোট করেছেন। 46 নম্বর প্যারাগ্রাফ উনি পড়েছেন এবং কি বলেছেন আমি আপনাদের জানাবো, শোনাবো। এবং 45 নম্বর প্যারাগ্রাফে কেন সেটার বিরোধিতার জায়গাটা তৈরি হচ্ছে সেটাও আমি একটু বোঝার বা জানার চেষ্টা করবো। আজকে তার আগে আমাদের সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, তো তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন,
আমাদের সঙ্গে ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা বর্ণ বর্মন। প্রথমেই বর্ণকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে, এবং পাশাপাশি চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। সুমনকেও স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। স্টুডিওর বাইরে থেকে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদৌস দা, স্বাগত জানাই আপনাকে। আমি আসবো আপনার কাছে, কিন্তু শুরুতেই একটু সুমনের কাছে যেতে হচ্ছে। গতকালও সুমনের সঙ্গে খুব অল্প সময় হলো আমি কথা বলার একটা সুযোগ পেয়েছিলাম, 10টার সময়, সেই সময় রায় তখনও সামনে আসেনি। এই রায়টা কখনোই তোমাদের কাছে, তোমরা যেটা ভেবেছিলে, অন্তত গতকাল আমি যখন তোমার সঙ্গে কথা বলছি সুমন, তখন গতকাল পর্যন্ত তোমরা আশাবাদী ছিলে, এবং আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ ছিল বলেই নিশ্চয়ই ছিলে। কোনখানে সেই প্রদীপটা নিভে গেল? ঠিক কোন জায়গায় সেই প্রদীপটা নিভে গেল? হ্যাঁ, প্রদীপ নিভে গেল গত 22শে এপ্রিল, যখন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন আমাদের প্যানেলটা বাতিল হয়ে যায়। আমরা ভেবেছিলাম যে পিটিশনার হওয়ার বিষয়ে আমরা যে যোগ্য, তার যে সাপোর্টিং যে তথ্য হাইকোর্টে আমরা তুলে ধরতে পারিনি, কারণ আমরা ভাবতেই তো পারিনি যে আমরা তো কোনো অপরাধ করিনি, চাকরি কিভাবে যেতে পারে, কিন্তু হাইকোর্টে গেল। তারপরে আমাদের নিজেদের যে মেধায় পাওয়া চাকরি, হকের চাকরি ফিরে পাওয়ার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই, রাজ্য সরকারও যায়, কিন্তু সেখানে সেগ্রিগেশন হওয়ার জন্য যথেষ্ট সওয়াল জবাব এবং এভিডেন্স জমা পড়ে। এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে আমি গত 7ই ফেব্রুয়ারি দেখা করি। তাকে আমি পরিষ্কারভাবে বৈধ চাকরিহারা চাকরিজীবী যে সমাজ, তাদের পক্ষ থেকে আমি আবেদন রাখি যে আপনি যোগ্য আর যারা ইনভ্যালিড আছে, মানে বৈধ এবং অবৈধ, এদের পৃথক একটা লিস্ট 10 তারিখ যে শেষ শুনানি হয়েছিল 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে, আপনারা কি রাখছেন? উনি শুনেই সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দেন এবং আমাকে এক প্রকার ঠেলাঠেলি চ্যাংদোলা করতে করতে বিধাননগর থানার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা নিচে নামিয়ে দেয়। সেদিনই আমি কিন্তু বলেছিলাম এদের উদ্দেশ্য খুব খারাপ। তো আমরা, আপনি যে প্রশ্ন রাখলেন যে এই যে আজকের এই দিন দেখতে হলো কেন, এই দিন দেখতে হওয়ার কারণ রাজ্য সরকার যতই রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানকে শপথ করে গরম গরম কথা বলছেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে, সেটা কতদূর বলা যায়, কারণ আইনের ঊর্ধ্বে কেউই নয়। তো সুতরাং যে রাজ্য সরকারের পক্ষ থেকে, কারণ এসএসসি একটা তোতা পাখি, এসএসসির কোনো ক্ষমতা নেই রাজ্য সরকারের কথা ছাড়া কিছু করার। এসএসসি অর্থাৎ এরা বৈধদের একটা লিস্ট না দেওয়ার কারণে, তুমি যখন তোতা পাখি শব্দটা ব্যবহার করলে, তাহলে তো তোতা পাখির সঙ্গে তোতা পাখির লড়াই। সিবিআইকেও তো এই কথা শুনতে হয়েছে যে তারা তোতা পাখি। এই কথা শুনতে হচ্ছে কারণ দিদি দেখুন, হাইকোর্টের নির্দেশ তো অমান্য বহুবার করছেন, এখন বলছেন আমাকে কেউ ইনসিস্ট করবেন না। হাইকোর্টে এই কথা কি সংবিধানকে শপথ নিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, আমার গর্বের মুখ্যমন্ত্রী, তিনি কি এই কথা বলতে পারেন? কিন্তু বলছেন, বাংলার মানুষকে শুনতে হচ্ছে। আর তোতাপাখি, আমি স্পষ্টভাবে বলছি, এসএসসির কোনো ক্ষমতা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ছাড়া কিছু করার, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আর তাছাড়া কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এর দায় নেবেন না? এর কারণ তার যে এক্স মিনিস্টার, এডুকেশন মিনিস্টার পার্থ চ্যাটার্জি, তার তো আত্মীয় বান্ধবীর ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া গেছে। আমাদের খাট, আমাকে চারিদিকে খুঁজুন, 10 টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী জানেন না, তার এসবিআইবি জানেন না। সুতরাং আজকের এই পরিণতির দায় একেবারে পরিষ্কারভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ, তাদের যে সম্মিলিত দুর্নীতি, তাদের যে ভাইদের সংগঠিত দুর্নীতি, সেই দুর্নীতির ভয়াবহ যে রূপ, সেই রূপ আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। আজকে নিজের মেধায় পাওয়া চাকরিটা আমরা হারাতে বসলাম। এবং আপনাকে দিদি একটা প্রশ্ন তোমাকে এখানে করি সুমন, যে এই যে ওয়েমার্কশিট কারচুপির কথা বলা হচ্ছে, এই তথ্য কি সত্যি এসএসসির কাছে নেই, যেটা এসএসসি বলছে? অবশ্যই আছে দিদি, এটাই তো একটা সঠিক প্রশ্ন। এসএসসি বলছে আমাদের কাছে কিছু নেই, এটা কোনো কথা হলো? আমি জিজ্ঞেস করেছি তো, আমি নিজে এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদারকে জিজ্ঞেস করুন, আমি নিজে প্রশ্ন করেছি, ওনাদের কাছে সব কিছু আছে। কাদের ঘুষ দিয়ে চাকরি দিয়েছে আমি এত চিৎকার করে বলছি, চ্যানেলে পশ্চিমবাংলার সমস্ত মিডিয়া আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী জানে না, কারণ জানেন আমি নিজের মেধায় পরীক্ষা দিয়েছি। তোমাদের কাছে প্রমাণ আছে? আমার কাছে ওএমআর শিট আছে, আমি আসতে গিয়ে আমার পকেট থেকে পড়ে যায় ওএমআর শিটটা, সেই ওএমআর শিটটা আমি কোথায় পেলাম?
এসএসসি অর্থাৎ যারা কিনা বলছে অটোনমাস বডি, সেই অটোনমাস বডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমার ওএমআর শিট দেওয়া হয়েছে, তাতে আমার সিগনেচার আছে, ইনভিজিলেটরের সিগনেচার আছে, আমার অ্যাডমিট কার্ড আছে, তাতে ইনভিজিলেটরের সিগনেচার রয়েছে। এত কিছু স্টেপ ভেরিফিকেশন হয়েছে, আমার ভাইবা হয়েছে, আমার কাউন্সিলিং হয়েছে, আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছে, আমার মেডিকেল টেস্ট হয়েছে, 6 বছরের বেশি চাকরি করেছি, লোন নিয়েছি, নিঃস্ব বাড়ি, সর্বহারার বাড়ি, সন্তান, বংশের প্রথম কোনো প্রজন্ম আমি চাকরি করছি। আমার সেই হতদরিদ্র বাড়ির ছেলেটা একটা ঘর করেছিল, এখন এই মাসটা তো তাও আমরা শান্তিতে আছি, সামনের মাসে যখন বেতন ঢুকবে না তখন তো ব্যাংকওয়ালারা এসে আমাকে ধরবে, আমার তখন কি পরিস্থিতি হবে। সুতরাং সেজন্য যন্ত্রণাটা এই জায়গায় নিয়ে গেছে আপনার মিডিয়ার মাধ্যমে বাংলার মানুষকে, বাংলার যে ছাত্ররা যারা আছো, আমার যারা এই বৃহত্তর ছাত্ররা রয়েছে, তোমরা পথে নামো। কারণ এত বড় করাপশন ভারতবর্ষ তো দূরের কথা, পৃথিবীর ইতিহাসে কোথাও সংগঠিত হয়নি। এত বড় শিক্ষক দুর্নীতি, বাংলার শিক্ষা ব্যবস্থা শেষ, স্কুলগুলো উঠে গেছে। বাংলার শিক্ষায় ওই যে আমাদের সরকারি স্কুলে কারা পড়াশোনা করে? গরিব, দুঃখী, শ্রমিক, কৃষক, মেহনতি, তপশিলি, আদিবাসী, মুসলমান ঘরের সন্তানরা পড়াশোনা করে। সেই সাধারণ ঘরের সন্তানদের 6 বছর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই যে অযোগ্য শিক্ষক যারা 6280 এসএসসি সুপ্রিম কোর্টে বলছে আপনাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, সেই কথা গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন। এই কথা মুখ্যমন্ত্রী বলেছেন। তুমি যে কথা বলছো যে এই তুমি যে ক্রাইটেরিয়ার কথা বলছো যে কারা কারা পড়ছে, কোন কোন পরিস্থিতিতে পড়ছে, মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্সে এই কথাই বলেছেন যে এদের ভবিষ্যৎ কি হবে। আজকে একটা রায় এমন সামনে এলো এবং এর জন্য বাম এবং বিজেপিকে দায়ী করেছেন তিনি। যাই হোক, আমি সেটাতে পরে আসছি। দিদি এই কাজটা তো করেন খুব সুকৌশলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পারেন না, আসলে এমন রায় এসেছে তার মুখ পুড়ে গেছে, আর তিনি এই কথাটা বলছে ওসব এসএসসির দায়। আপনার মন্ত্রীরা কারি টাকা এই ট্রান্সফারের নামে, চাকরি দেওয়ার নামে তুলছে, আপনার এসবিআইবি নেই, এসবিআইবি কি বিকল হয়ে গেছে? তাহলে ক্ষমতাটা ছেড়ে দিন। আরজি করের এত বড় একটা ঘটনার পর আপনি পদত্যাগ করেননি। এই যে এসএসসির এই যে এত শিক্ষক নিয়োগ যে দুর্নীতি, আর তার যে আমাদের চাকরি চলে গেছে, এই দায় নিয়ে আমি দাবি করছি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন। এবং সিবিআই কেন দিদি, কিন্তু সুমন, তোমার কাছে থাকবো, সিবিআই কেন দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হার ফুল ক্যাবিনেট তাদেরকে কেন ইন্টারোগেট করছে না? কেন এই বৃহৎ ষড়যন্ত্রের তদন্তে যে আমাদের চাকরি খেলো সুপ্রিম কোর্ট, তাহলে যারা দুর্নীতি করে আমাদের পথে বসিয়েছে, আমাদের সর্বহারা করে দিয়েছে, আমাদের পরিবারকে শেষ করে দিয়েছে, কেন তারা সেই চেয়ারে বসে থাকবে? তাদেরকে কেন ইন্টারভিউ করা হচ্ছে না? এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা ভাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছো, তুমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছো, এটাকে যদি এখন এই রকম মানে তোমার এই বক্তব্যের প্রেক্ষিতে যদি বর্ণরা একথা বলা শুরু করে যে তুমি পলিটিক্যাল বক্তব্য রাখছো এখানে, কখনোই নয় পলিটিক্যাল বক্তব্য। মানুষের ক্ষোভ যখন বাঁধন ছাড়া হয়ে যায় তখন এই সব কথা সিপিএম, বিজেপি, তৃণমূল। আবার বলছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার বিরোধী নই, আমি সেই পরিবর্তনের সরকারে আপনার সঙ্গে ছিলাম, তো আমরা জানেন তো সবই আমার বায়োডাটা। আপনার এসবিআইবি রয়েছে, একবার খুঁজে দেখুন কোনো সিপিএম, বিজেপি, তৃণমূল কারোর সাথে সামান্যটুকু যোগাযোগ আমার আছে কিনা। এইসব কথা বলে মিসলিড করবেন না বাংলার মানুষকে। আমার সাথে কোনো রাজনীতি দলের সম্পর্ক নেই, আপাতত আমার কিচ্ছু নেই। সুতরাং এইসব কথা বলবেন। আমার যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা বুঝতে হবে। আর আপনি যদি সত্যিই চান যে আপনি যোগ্যদের, এখনও যোগ্যদের চাকরিটা বাঁচানো সম্ভব, তাহলে 7 তারিখ আপনি আমাদের ক্ষোভ প্রশমন করার জন্য নেতাজি ইন্ডোরে ডেকেছেন। আপনি পরিষ্কার করে বলুন আপনি কাদের সঙ্গে আছেন। যাদের আপনার অটোনমাস বডি, আপনার রাজ্যের শিক্ষা দপ্তর, তারা বলছে 6280 জন ইনভ্যালিড, ওএমআর ম্যানিপুলেশন, আউট অফ 7 তারিখ বৈঠকে যেতে তোমাদের অসুবিধা কি? আচ্ছা, আমার অসুবিধা বলিনি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হবে আপনি কাদের পক্ষে আছেন। বৈধদের পক্ষে, বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে বৈধদের পক্ষে না অবৈধদের পক্ষে? আপনার বলছে, তাহলে আপনাকে এটা পরিষ্কার করুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে যেতে আমার কোনো বাধা নেই। আপনাদের মিডিয়া থাকবে, আমি নিশ্চয়ই যাব, তবে আমি তোতাভাগী হওয়ার জন্য নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার জন্য। আপনি আমাদের চাকরিটা যদি সত্যি বাঁচাতে চান, তাহলে সেই দিন এইরকম একটা কাগজ নিয়ে আসুন, যে কাগজের লেখা থাকবে ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ কারা কারা বৈধ, কারা কারা যোগ্য, তাদের একটা পূর্ণাঙ্গ লিস্ট নিয়ে আগামী 7 তারিখ নেতাজি ইন্ডোরে আসুন। সেদিন আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাধুবাদ জানিয়ে বেশ দেখা যাক কি হয় আগামী 7 তারিখ। ইতিমধ্যে আমার সঙ্গে এই প্যানেলে যোগদান করেছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র সজল ঘোষ। সজলদাকে স্বাগত জানাবো।
সুমনের বক্তব্য শুনলাম, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের বক্তব্য শুনলাম। আমি আলোচনার শুরুতে বলছিলাম যে একটা কনফিউশন তৈরি হয়েছে, যেটা কনক্লুশন পার্ট গতকালকে রায়ের, এবং সেখানে 46 প্যারা যেটা গতকাল মুখ্যমন্ত্রী পড়ে শুনিয়েছিলেন, কি বলেছিলেন আর কোথায় কনফিউশন বলবো আপনাদের, কিন্তু তার আগে এই প্রতিক্রিয়াটা একটু শুনি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা হচ্ছে কনক্লুশন পার্ট 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না to refund or restitute any payments made to them, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। Am I clear? এইটা হচ্ছে যেটা মাননীয়া গতকাল পড়েছেন 46 প্যারা, আর কনক্লুশনে 45-এ যেটা বলা আছে সেটা আমি যদি একটু জুম করার এখানে চেষ্টা করি, এই যে 45 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে, উই find no valid ground or reason to interfere with the direction of the High Court that the services of tainted candidates were appointed must be terminated and they should be required to refund any salaries or payments received. এটা হচ্ছে 45 নম্বর প্যারাগ্রাফের লাইন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিক্রিয়াটা আপনাদের শোনালাম সেটা হচ্ছে 46 প্যারাগ্রাফের লাইন। আমি একটু ফিরদৌসদার কাছে আসবো। ফিরদৌসদা, এই যে 46টা উদ্ধৃত করেছেন উনি উদ্ধৃত করে বলছেন যে না এরকম কিছু নয়, কাউকে অর্থ ফেরত দেওয়ার বিষয় নয়, একটু যদি ক্ল্যারিফাই করে দেন আপনি যে মানে এক্স্যাক্টলি কি হচ্ছে, মানে কি বলা হয়েছে ঠিক। দেখুন, প্রথমেই বলি যে মুখ্যমন্ত্রী উনি আসলে টাকাটা আগে কিভাবে ওনার বাঁচানো যাবে সেইটার পথ খুঁজতে চাইছিলেন। জাজমেন্ট অ্যাজ এ হোল পড়তে হয়, জাজমেন্টের এই একটা প্যারাগ্রাফের কতগুলো লাইন পড়লেন আর পুরো জাজমেন্টটি বুঝে যাবেন, এটি হয় না। আসলে এটাই তো সমস্যা এই আমলে, যে এরা বেসিক্যালি একটা 4 লাইনের একটা নিয়োগের নোটিশ ঠিক করে দিতে পারে না, না আইন জানে, না আইন বোঝে, না দক্ষতা রয়েছে, উল্টে তার উপরন্তু এরা দুর্নীতিপরায়ণ। দেখুন 45 নম্বর প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে বলে দিয়েছে যারা এইভাবে টেন্টেড ক্যান্ডিডেট, চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে পয়সা ফেরত দিতে হবে। খুব সোজা ভাষায় বললে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়দের টাকা দিয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে, তাদের স্যালারির টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়দের যারা টাকা দিয়েছেন তাদের সেই টাকাটিও গেল, এবং মাইনে হিসেবে যে টাকা পেয়েছেন সেই সমস্ত টাকা এই রায়ের 45 নম্বর প্যারাগ্রাফে বলা আছে তাদের ফেরত দিতে হবে। কাদের দিতে হবে না? বাকিদের দিতে হবে না, খুব পরিষ্কার কথা। আর কতজন টেন্টেড, যেগুলো হচ্ছে চিহ্নিত টেন্টেড, তাদের প্রত্যেকে দিতে হবে। যেমন এক্সপায়ারি অফ দ্য প্যানেল, র্যাঙ্ক জাম, ওএমআর শিটের প্রাপ্ত মার্কস যাদের বিবর্ধিত করা হয়েছে, এরা প্রত্যেকে চিহ্নিত টেন্টেড। এবং বাকিদের মধ্যে যেহেতু চিহ্নিত হয়নি এবং যেহেতু অরিজিনাল ওএমআর শিট এবং ওএমআর শিটের স্ক্যান কপি নেই, ফলে এই যে নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু ছত্রে ছত্রে তারা নিয়োগের আইন ভঙ্গ করেছে এবং তারা দুর্নীতি করেছে এবং সেটিকে আবার কভার আপ করার চেষ্টা করেছে, এই নিয়োগের কোনো ট্রান্সপারেন্সি না থাকার জন্য নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া এই বাতিল হতোই না যদি প্রথমেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক সেই 8,000 জনের চাকরি বাতিল করে দিত। এই নিয়োগ বাতিল হতো না যদি এই 5 মে 2022 ক্যাবিনেট মেমোরেন্ডাম যখন নিয়েছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য, সেখানে কগনিজেন্স নিয়েছেন ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট বাঁচানোর জন্য অ্যাপয়েন্টিদের, অথচ সেই অ্যাপয়েন্টমেন্টগুলো যদি টার্মিনেট করে দিতেন তাহলে কিন্তু একজন যোগ্যেরও চাকরি যেত না। এবং যদি ওএমআর শিটগুলোর স্ক্যান কপি রেখে দিতেন বা এসএসসি গিয়ে অ্যাকসেপ্ট করে নিত, হ্যাঁ ওইগুলোই অরিজিনাল ওএমআর শিট আমরা অ্যাকসেপ্ট করছি, তারা কি করেছেন? ধরি মাছ না ছুঁই পানি। আসলে তো তারা যদি অ্যাকসেপ্ট করে নিতেন যে হ্যাঁ এগুলো ওএমআর শিট, আমরা এটাগুলো আমাদের সার্ভারে রাখা ওএমআর শিট, তাহলে ওই যে চিহ্নিত টেন্টেড তাদের বাতিল হয়ে যেত। তাহলে তারা এসে এই তৃণমূল কংগ্রেসের নেতাদের ধরতো, হ্যাঁ তোমাদের আমরা পয়সা দিলাম, এরপরে তোমরাই আবার আমাদের চিহ্নিত করে দিয়ে এসছো, টাকা ফেরত দাও। আসলে টাকা ফেরতের গল্পটি যাতে না রচিত হয় সেই জন্য তারা কি করেছেন, এই সমস্ত বিষয় যে এসএসসি তারা গিয়ে বলেছেন না না ওটা তো সিবিআই যে
কপিটা দিয়েছে, আমরা ওই কপিটা এই শেতাবুদ্দিন নাসরিনদের সাপ্লাই করেছি। আমাদের কাছে কোনো কপি টপি নেই। আমরা বেসিক্যালি আমরা হার্ড কপিও রাখিনি, আমাদের কাছে সফট কপিও নেই। সিবিআই যে গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওই কপিটা আমরা এই শেতাবুদ্দিন নাসরিন যারা আরটিআই করেছিল তাদের আরটিআইয়ের অ্যান্সার হিসেবে ওএমআর শিট হিসেবে দিয়েছি। আমাদের কাছে কোনো কপি নেই। তারা যদি বলতে পারতো যে হ্যাঁ আমাদের কাছে মিরর ইমেজ রয়েছে এবং এই সেই মিরর ইমেজ, তাহলে অন্তত পক্ষে যারা নিজেদের যোগ্য বলছেন সেটুকুও চাকরি বেঁচে যেতে পারত। শুধুমাত্র এই যাতে ওই টাকা চাওয়ার গল্পটি না রচিত হয়, টাকা ফেরত যাতে না চায়, নিজেদের টাকা বাঁচানোর জন্য আসলে এরা পুরোটাকেই জলাঞ্জলি দিয়েছে। এই যে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, এটা এসএসসি বলছে। ঘুষের টাকা বাজার আছে। হ্যাঁ, এটা যে এসএসসি বলছে, তো সেক্ষেত্রে এই সেগ্রিগেশন করাটা কতটা মানে সোজা হতো বা কতটা সুবিধে হতো, যদিও ওএমআর শিট নেই বলেই তারা দাবি করেছে। ফিরদৌসদা শোনা যাচ্ছে? সরি, প্রশ্নটা শুনতে পেলাম না আপনার। আমি বলছি এই যে র্যাঙ্ক জাম্প, যেটা কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে হ্যাঁ, র্যাঙ্ক শোনা যাচ্ছে। জাম্প আবার প্রশ্নটা এবং repeat। প্যানেল বহির্ভূত নিয়োগ, এই দুটো ক্ষেত্রে তথ্য এসএসসির কাছে থাকলেও ওএমআর শিট সংক্রান্ত তথ্য এসএসসির কাছে নেই। যেটুকু আছে সেটুকু দিয়ে সেগ্রিগেট কি করা যেত? একদমই না। দেখুন, ওএমআর শিট হচ্ছে একটি এই যে নিয়োগের মূল ভিত্তিভূমি, কারণ ওএমআর শিটের উপর দাঁড়িয়েই সেটা অ্যাসেসমেন্ট হয়েছে, রিটেন এক্সামিনেশনের মার্কস। ফলে ওএমআর শিট যদি না থাকে তাহলে রিটেন এক্সামিনেশন এই পোর্শনটা কিভাবে অ্যাসেস করবেন? একাডেমি রিটেন এক্সামিনেশনের প্রাপ্ত মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত মার্কস, প্রফেশনাল কোয়ালিফিকেশনের প্রাপ্ত মার্কস এবং ইন্টারভিউ মার্কস, এইগুলোকে অ্যাড করে 100 নম্বরের মধ্যে অ্যাসেসমেন্ট হয়। তার মধ্যে যদি 55 নম্বরেরই যদি ওএমআর শিটটি না থাকে তাহলে নিয়োগ প্রক্রিয়াটি কিভাবে অ্যাসেসমেন্ট করবেন? ওই যেখানে আপনারা যেটা বলছেন র্যাঙ্ক জাম্প, র্যাঙ্ক জাম্প মানে কি? র্যাঙ্ক জাম্প মানে ধরুন 2 নম্বর ব্যক্তি চাকরি পাওয়ার কথা ছিল, তাকে জাম্প করে 67 নম্বর ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, এটা হচ্ছে র্যাঙ্ক জাম্প। আউট অফ দ্য প্যানেল মানে হচ্ছে যার লিস্টে কোথাও নাম নেই, সেই তথ্যগুলো তো সেটাগুলো লিস্ট দেখলেই বোঝা যাবে, সেগুলো তো সাধারণ তথ্য। কিন্তু মূল প্রাণ ভোমরা লুকিয়ে আছে ওএমআরে। আপনি তো এই এসএসসি তাও তো ওই সিবিআই উদ্ধার করতে পেরেছে, প্রাথমিকে এবার কি হবে আমার তো আশঙ্কা প্রকাশ হচ্ছে। তার কারণ হচ্ছে প্রাথমিকের না হার্ড কপি রয়েছে না স্ক্যান কপি রয়েছে, তারা কি করেছে এডিটেবল কপি রেখেছে। তার কারণ প্রাথমিকে আরো বড় মস্তিষ্কের দুর্নীতিগ্রস্ত লোক ছিল, সে কি করেছে, সে স্ক্যান কপিও রাখেনি, সে শুধুমাত্র এডিটেবল কপি রেখেছে। ফলে এই যে যা হয়েছে আসলে এটা পূর্ব পরিকল্পিত দুর্নীতি করার জন্য প্রথমে সরকার আইন তৈরি করেছে। এই প্রাথমিকের ক্ষেত্রে যেমন মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, তার আইনই নেই। এসএসসির ক্ষেত্রে যদিও আইন আছে, তারা মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি। আদালতে এসে মামলা করে দেখবেন এই রায়েতে লেখা আছে আদালতের নির্দেশের ফলে সেখানে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়েছে। ফলে এরা কি করে, প্রথমে আইন তৈরি করে না, যাতে আইন এমন ভাবে তৈরি করে, যেমন রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলা আছে 20 বছর ওএমআর শিট রাখতে হবে, 20 বছর যে কোনো তথ্য রাখতে হবে। অথচ এই রাজ্য সরকার যে আইন তৈরি করেছে নিয়োগের, সেখানে 1 বছরের মধ্যে ফিজিক্যাল কপি ডেস্ট্রয় করে দেবেন এবং স্ক্যান কপি রাখার ব্যাপারে কোনো নির্দিষ্ট আইন যা এসএসসি করতে পারেনি, এসএসসি করতে পারতো, হয়তো এসএসসি সদিচ্ছা থাকলে হয়তো সেটা করতে পারতো, যা অভিযোগ এসএসসির বিরুদ্ধে উঠেছে, যেটা এসএসসি করতে পারেনি। এবার যেটা চাকরি হারা যারা রয়েছেন তারা যদি করে দেখান, তাহলে এটা এই রাজ্যের সরকারের জন্য অ্যালার্মিং। কতটা অ্যালার্মিং কেন বলছি কথাটা? একজন চাকরি হারা, খুব অদ্ভুত কিছু শব্দ, মানে আমাদেরও মনে হচ্ছে যে মানে এই ধরনের বক্তব্য যখন সামনে আসে তখন দেওয়ালে পিঠ থেকে গেলেই হয় সাধারণত, যে মরণ কামড় দিয়ে তবেই মরবো, এ কথা বলছেন ওনারা। একটু শোনাই আপনাদের কি বলছেন। বাপের উপরে বাপ হয়, আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঁঠা হতে হলো। বলির পাঁঠা কোথায় যাব আমরা? অবশ্যই এই মমতা ব্যানার্জির ওইসব ক্যাডারদের জন্য। তারা যদি টাকা না নিয়ে এইভাবে দুর্নীতি না করতো, কি করে আসতো এই প্রশ্নটা? এত বছর 2012 সালেও 2012 সালের এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা চাপা পড়ে গেছে। তারপরে এটা খুলে আমি জানি, আমি প্রমাণ দেব কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে, প্রমাণ দেব কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে। কেন এগুলো কোথায়? যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসছি, এই যে পরে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের, এটা হাজারবার তৃণমূলের যারা খুলে দুর্নীতি করেছে,
এসেছিল, আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। আমলের লোকেরা নাম বলে দিতে পারি কারা কারা তুলেছে, না আমি নাম বলবো না ভাই, চুপচাপ ছিলাম। এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রি এক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? আচ্ছা এই করবে কি করে? যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন, আপনি দেবেন? যে চোর তাকেই বলছে বাঁচাও কাজ। সে সেগ্রিগেশন হয়েছে হয়নি সে তার জন্য সিবিআই দিয়েছে। কোথায় যাব এখন বলুন তো? আমাদের হয়ে বলার কে আছে? নাম বলে দিতে পারি এ কথা বলছেন, দেয়ালে পিঠ থেকে গেলে বোধহয় এই শব্দবন্ধ ব্যবহার হয়। যাই হোক, এটা যদি মানে গণ চেহারা নেয়, এই প্রমাণ, এই নাম, এই তথ্য যদি আজকে সামনে আসে, তাহলে কতটা অসুবিধায় পড়তে হবে বলেন? দেখুন, প্রথমেই বলি, যারা চাকরি যাদের গেছে, আমরা কেউ আইন বিশেষজ্ঞ না, অন্তত আমি না। সুপ্রিম কোর্টের পুরো যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টটা অনেক 36-37 পাতা, প্যারাগ্রাফ ওয়াইজ মনে হয় 52টা প্যারাগ্রাফ আছে। তো এই পুরো সেই বিষয়টা আমি কনক্লুড করে বলতে পারবো যেটুকুনি বুঝেছি। দেখুন, যারা চাকরি হারা, যাদের চাকরি গেছে, তাদের বেদনা, তাদের যন্ত্রণা থেকে তারা অনেক কথা বলবে এবং আমরা সেটা মেনে নেব মাথা নিচু করে। কিন্তু এখানে কিছু ব্যক্তি যারা রাজনীতি করতে চাইছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রথমে কো প্যানেলিস্ট দাদা এক্ষুনি আমাদের বলছিলেন যে ওনার কাছে ওএমআর শিট আছে, আর ফিরদৌসবাবু যিনি উকিল সে বলছে ওএমআর শিট পাওয়া যাচ্ছে না। এই দুটো প্রথম মানে এখানে বসে গিয়ে আমি দুখানা একটা অদ্ভুত কথা আমার মাথায়, হ্যাঁ একটু যদি বলতে, দেখুন উনি 10 মিনিট, আমি তোমাকে রেকটিফাই করে দিচ্ছি। ওয়েব আসলে তোমার জানা নেই, ওএমআর সিটের একটা কপি যে ছাত্র তার কাছেই থাকে, যে পরীক্ষার্থী তার কাছে থাকে। সেটা একদম ওএমআর সিটের দুটো কপি হয়, একটা কপি নিজের কাছে থাকবে, একটা কপি সেই জমা দেয়। দাদা আমাকে 10 মিনিট, উনি 10-12 মিনিট 15 মিনিট বলেছেন। আমি যদি একটু বলার সুযোগ পাই, আপনি ভুলটা সংশোধন করে দেবেন, একটু বলার সুযোগ হলে আমার সুবিধা হবে। যাদেরকে টাকা দেওয়া তাদেরকে বলবো টাকা ফেরত দাও, এই টাকা ফেরত দাও, এইটা বাঁচানোর জন্য আজকে কাজ করেছে। বেশ আমি আসবো। শুনুন, ওনারা সব জানেন। শুনুন, এই বিকাশ ভট্টাচার্য ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল ছিল, সেখানে বিকাশ ভট্টাচার্যের যে তার যে প্রেজেন্স ছিল, সে সেখানে যেটার জন্য লড়েছে, এখানে সে তার ঠিক উল্টোটা করছে চাকরি খাওয়ার জন্য। এদের নীতি নৈতিকতা এদের টাকা খাওয়ার জন্য বলতে নেই, এরা টাকা পেলে ধর্ষকের জন্য লড়বে, ধর্ষিতার জন্য লড়বে, এরা টাকার জন্য কাজ করে। এই সব উকিলদের উত্তর দিতে আমি এখানে আছিনি। দেখুন, যারা চাকরি হারিয়েছে তাদের যা প্রশ্ন, আমি সেই প্রশ্নের উত্তর দেবো। আজকে ওনাদের সুপ্রিম কোর্ট বলেছে যে 5,900 জনের উত্তর, 5,900 শিখুন। আসবো বর্ণ। দেখুন, এখানে যে 26,000-এর মধ্যে 5,000 কিছু জন, মানে তাদের মধ্যে যারা এই বকবক করে যারা অসভ্য, প্লিজ আমি একটু রিকোয়েস্ট করছি দাদা, প্লিজ আমি আসবো আপনার কাছে, একটু শুনে নি বর্ণর কাছে, প্লিজ একটু শুনে নি শাসক কি ভাবছে, একটু শুনে নি দাদা, একটু শুনে নি। দেখুন, এই যে 5,900 যে ব্যক্তি আছে তাদের তো কোনোভাবেই আর পরীক্ষা দেওয়ার এজ রিল্যাক্সেশনের মধ্যে তারা পড়ছে না। বাদ বাকি যে 20,000 আছে তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং তাদেরকে আবার করে রিঅ্যাপয়েন্ট করা হবে। তার জন্য যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের জন্য যেতে হবে। ওনাদের যে বক্তব্য যে আমরা এত বছর পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছি, আমরা এখন শিক্ষকতা করছি, সেটা সত্যিই একটা বাস্তবিক ব্যাপার। কিন্তু তার মধ্যেও রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল যাতে এই চাকরিগুলো না যায়, তার জন্য রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি খাওয়ার উদ্দেশ্যে বলেনি। এবং আমার কাছে ভিডিও আছে প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে সে রাজনৈতিক এমপি একটি দলের, তার বক্তব্য হচ্ছে আমি যাদের চাকরি খেয়েছিলাম তারা একটি সুপ্রিম কোর্টের স্টে অর্ডারে বেঁচে আছে, কিন্তু বেশি দিন বেঁচে থাকবে না। অর্থাৎ এই যে চাকরি খাওয়ার পেছনে একটি রাজনৈতিক অভিসন্ধি। এবং দেখুন, দুর্নীতি হয়েছে, সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্র তার যা আছে যেভাবে প্রসিডিওরে আছে সেটা করছে, কিন্তু সেই কনক্লুশনটা তারা করতে পারছে না। তৃণমূল কংগ্রেস একবারও বলছে না যে দুর্নীতি কেউ করেনি, যারা দুর্নীতি করেছে কেন্দ্রীয় সংস্থা তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার নি, তারা জেলে পচে মরুক, তাদের জন্য আমাদের বক্তব্য না। আমাদের বক্তব্য হচ্ছে এখানে তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা এখানে একটা নিজের পেশাকে ব্যবহার করে এই কাজগুলো করে। সেটা তো ধরো যাদের দিকে তোমার অঙ্গুলি হেলাম বুঝতে পারছি, কিন্তু অঙ্গুলি নির্দেশ আমার অঙ্গুলি না, আমার কাছে তথ্য আছে। তোমার এই ডান দিকে যে বসে আছে
এর তো কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই, দেখুন, অন্তত আমি তো এই মুহূর্তে প্রথমেই দাঁড়িয়ে তো বললাম। নেই। আমি প্রথমে দাঁড়িয়ে এই বললাম ছেলেমেয়েগুলোর কি হবে? একজন ব্যক্তির রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন হওয়ায় কোনো দোষ নেই। আমি বলছি ওনারা না, যারা চাকরি আমি সেটাও হারিয়েছে ছেড়ে দিচ্ছি, তাদের আমি সেটাও বেদনার ছেড়ে জায়গা দিচ্ছি। থেকে তারা যা বলবে সেটা আলাদা। আমি যখন এই ফিরদৌস বাবুদের যখন বক্তব্য দিচ্ছিলাম আমি তার উত্তর দিলাম, এবং এখানে রাজ্য সরকার ওনাদের পাশে আছেন, এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী জানিয়েছে যে 7 তারিখে তারা একটি মিটিং করছে এনাদেরকে নিয়ে, এবং সেখানে আইনগতভাবে পর্যালোচনা করে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় সেটা তারা দেখবেন। বেশ, এই যে পাশে থাকার বার্তা, আমি আসবো 1 মিনিট, একটা বিরতি জানিয়ে নেব, দিয়েছে। একটা খুব শার্ট ব্রেক নেব। এই যে পাশে থাকার বার্তা, এটা ব্রাত্য বসুও দিচ্ছেন, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যাকে 2013 থেকে যার কাছ থেকে দায়িত্ব নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে, সেই মানুষটিও আজকে বলছেন পাশে থাকার কথা। ব্রাত্য বসুর সেই বক্তব্য শোনাবো আপনাদের, আর কিছু বছর পিছিয়ে যাব, ব্রাত্য বসুর আরো একটা বক্তব্য শোনাবো খুব দ্রুত। বলছেন টেন্টেড বা আনটেন্টেড, বা এক দলের বেতন ফেরত দেওয়া হবে আর এক দলের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়। রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড, সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান, তার ভিত্তিতেই বলা হচ্ছে। বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি। আর যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। চাকরিটা কি বলে ছেলে মেয়েরাই পাবে, কাজটা কি বলে ছেলে মেয়েরা পাবে, একটা সিম্পল সিম্পল, আর কিছু নয়। কিভাবে পাবে, কোথায় পাবে, কেন পাবে, সেসব আমি বলবো না, কিন্তু এটা হবে, এটা হবে এবং হয়েছে এবং আগামী দিনেও হবে। কেননা যারা পার্টিটা করছে আজকের দিনে কেউ নিঃস্বার্থ কাজ করে না, তাও তৃণমূলেই। ব্রাত্য বসুর নাটক আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, মানে ওনার লেখা বা ওনার অভিনয় ক্ষমতা, গুণ আমি ভীষণ পছন্দ করি। আমি জানি না সজলদা কতটা পছন্দ করেন। যাই হোক, সজলদা, এই সেদিনের ব্রাত্য আর এদিনের ব্রাত্য কোনটা সঠিক ভাববো বলুন তো? এই ব্রাত্য শব্দটার পরে সেদিন আর এদিন হয়, প্রথমেই ব্রাত্য। দেখুন, উনি আমার ডাইরেক্ট অধ্যাপক, হ্যাঁ, শ্রদ্ধা ছিল, কিন্তু মুশকিল যেটা হচ্ছে, আমি ওনার অনেক নাটক দেখেছি, আপনি হয়তো এখন বলতে পারবেন না, আমার মনে পড়ে গেল আপনি বললেন, আমি অরণ্যদেব দেখেছি, আমি উইঙ্কেল টুইঙ্কেল দেখেছি। আর একটা নাটকের একটা বড় বিষয় আছে ওপেন এয়ার থিয়েটার, এটা উনি খুব ভালো করেন। ওপেন এয়ারে মানে পাবলিকের সামনে, টিভি ক্যামেরার সামনে, সব জায়গায়, মানে ওই কনসেপ্টটার সঙ্গে এটাকে মডিফাই করে ওপেন এয়ার থিয়েটার, মানে প্রকাশ্যে নাটক যেটা করছিলেন। এই যে বললেন না যে চাকরি হবে, যারা আমার পোস্টার মেরেছে, যারা আমার মিছিল করেছে, যারা আমার এই করেছে সেই করেছে, তাদের সবার চাকরি হবে। কিভাবে হবে, কেন হবে, কেমন করে হবে বলবো না, আর বলার দরকার নেই, আমরা জেনে গেছি কিভাবে হয়েছে। টাকা খেয়েছো, চাকরি দিয়েছো, অথবা তোমার নেতার ছেলে, নেতার বৌমা, নেতার কন্যা, তাদের চাকরি দিয়েছো। এই তো আর বলার দরকার নেই, আমরা এখন বুঝে গেছি সেটা। এখন বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন আমাদের সবার উচিত ঠান্ডা মাথায় রাজনীতির বাইরে গিয়ে এই মানুষগুলোকে কি করে বাঁচানো যায়। এবার এই মানুষগুলোকে বাঁচাতে গিয়ে এটাও মানতে হবে যে আমি আমার পরিবারের ছেলেদের কোনো অযোগ্য শিক্ষকের হাতে দেব না, আমার তাকেও বার করতে হবে, যেটা অভিজিৎ গাঙ্গুলি বার করেছিলেন। মানে বলতে খারাপ লাগে, আমি কালকে এক মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখছিলাম, আমি ভাবছিলাম দেখতে দেখতে যে আমি জীবনে আজকে আমার 52-53 বছর বয়সে আমি অনেক নির্লজ্জ দেখেছি, অনেক বেহায়া দেখেছি, অনেক অনেক খারাপ লোক দেখেছি, অনেক মিথ্যেবাদী দেখেছি, আমি এরম লোক দেখিনি। আমার বক্তব্য যে কালকে একজন প্রাক্তন বিচারপতি, বর্তমান সাংসদকে উনি ডাঙ্গুলি ফাঙ্গুলি এসব বলছিলেন। আজকে যদি আমি ওনাকে সেই ভাষায় উত্তর দিই তাহলে সেটা ভালো হবে না, কিন্তু আমি দিচ্ছি না। কিন্তু আমার বক্তব্য যেটা হচ্ছে যে ওই যার আপনার কথায় যিনি ডাঙ্গুলি, তার কথাটা যদি মানতেন তাহলে পুরো বিষয়টা 8,000-এর ওপর দিয়ে যেত। তারা অযোগ্য যোগ্য সেটা নিয়ে লড়াই থাকতো। 19,000 লোক তো কত হচ্ছে, 18,000 লোক তো বাঁচত, এবং তার সঙ্গে তার ফ্যামিলি, নিশ্চয়ই ফ্যামিলি। এই যে 18,000 লোক তখন বাঁচতো, আজকে এই কথাটা বলে যে তাকে ডাঙ্গুলি ফাঙ্গুলি বলে আরো মনে করিয়ে দিলেন যে তার রায়টা কি ছিল
আর আপনি কি করেছেন? ওই রায়কে যদি চ্যালেঞ্জ না করতেন তাহলে ওই রায় যদি ইমপ্লিমেন্ট হতো, তারপর যারা শিকার হয়েছিল তাদের মধ্যে যোগ্যতা অযোগ্যতা বাঁচা হতো। দেখুন, এটা তো ঠিক যে আমি যারা অযোগ্য তাদেরকে সবাই গাল দিচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই অযোগ্যরা যে সবাই সাদা ওএমআর জমা দিয়েছে তার মানে কিন্তু সবাই যে অশিক্ষিত তা নয়। সাদা ওএমআর তাদের শিখিয়ে দেওয়া হয়েছে যে ভুল ওএমআর জমা দেওয়ার থেকে সাদা ওএমআর জমা দিলে সুবিধে আছে, পরে সেই ওএমআরটাকে আপনি আপনার ইচ্ছে মতন বসিয়ে নিতে পারবেন। এবারে সমস্যা হচ্ছে, ধরুন আপনি ভাবুন না, আপনার নিজের অ্যাঙ্গেল থেকে ভাবুন যে আপনার বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালা যাচ্ছে, তৃণমূলের বড় নেতা, ফেরি করতে করতে যাচ্ছে, চাকরি নেবে গো বাবু, চাকরি সস্তায় চাকরি আছে, স্কুল মাস্টারের চাকরি আছে, যাচ্ছে। বাবা মা সে তখন অন্য কোনো কথা বুঝবে না, সাধারণ বাবা মা তখন ডেকে জিজ্ঞাসা করবে তোমার চাকরির দাম কত। এরা কিন্তু সুলভ মূল্যে বেচেছে, এটা কিন্তু মানতে হবে। এরা কিন্তু 25 লাখ 30 লাখ এটা পাইকারি রেটে বেচেছে। তো এবারে ওরা কি করেছে, ওই 7 লাখ 8 লাখ 10 লাখের বিনিময়ে হাতটা এখন নামিয়ে নে বাবা, তোর সময় আপনি বলুন না, আমি বলছি না। তো আমার যেটা বলার বক্তব্য যে এই যে চাকরিগুলো, তখন বাবা মা কি করেছে, একবার তার এফডি ভেঙে, তার পেনশনের টাকা তুলে, তার যা যা আছে পিএফ এর টাকা তুলে, বাড়ির গরু বেচে তারাই চাকরিটাকে জোগাড় করেছে, মায়ের গয়না বেচে চাকরিটাকে জোগাড় করেছে। এরপর এখন এই যে মুখ্যমন্ত্রী বললেন না যে টাকা ফেরত দিতে হবে না, ব্রাত্যবাবু কিন্তু সঠিকটা বললেন, মুখ্যমন্ত্রী কাল মিথ্যা বলেছেন। এরপর এখন তাদের কি দেখা যাচ্ছে, এখন তাদের আবার এই যে 10 লাখ টাকা দিল, 10 লাখের দেনা শোধ হলো না, হ্যাঁ, তার মধ্যে গত 8-9 বছর চলে গেল, ঘর সংসার হলো, ছেলেপুলে হলো, ইএমআই হলো, ব্যাংক হলো, অনেক কিছু চাপ হলো, এখন চাকরিও যাবে। এবার চাকরির সঙ্গে 12% ইন্টারেস্টে এতদিন অবধি যত রকমের টাকা পেয়েছেন, শুধু তো মাইনে পান না, সঙ্গে আরও অনেক কিছু পান, যেগুলো যা যা পেয়েছেন সব ফেরত দিতে হবে। পুরো পরিবার যদি তার কিডনিও বেচে তাহলে এই টাকা তুলতে পারবে না। এইটা হচ্ছে আজকের অবস্থা। দেখুন, আমি আবারও বলছি যে আমরা এই মুখ্যমন্ত্রীর এই মানে গোয়ারতমির জন্য, গাজোয়ারির জন্য, যে চুরি করে যে কথাটাকে স্বীকার করে নিলে প্রথম দিকে যে আমি তো করিনি, কেউ কি বলেছিল প্রথমে যে মুখ্যমন্ত্রী চোর? পার্থকে কে প্রোটেকশন দিয়েছিল? এখন বলছে জেলে পচে মরুক। আরে জেলে পচে মরুক এখন বলছো, সেদিন চন্দ্রিমা ভট্টাচার্যের চালান যখন বাড়িতে রেড হচ্ছিল বলছিল যদি পার্থ দার কিছু হয়ে যায় আমরা কাউকে ছাড়বো না, দেখে নেবো। 15 মিনিট বাদে যখন টাকার পাহাড় দেখাচ্ছে তখন বলছে এই পার্থকে তো আমি চিনি না। মুখ্যমন্ত্রীও তাই। আমার বক্তব্য হচ্ছে এই টাকাটা নিয়ে ওরা কি করেছে? ওরা কোটি কোটি টাকা নিয়েছে, অর্পিতা রেখেছে 100 70 বছরের বুড়ো ভামেরা, হ্যাঁ, 30-35 বছরের অর্পিতাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছে, তাদের পেছনে টাকা উড়িয়েছে। হ্যাঁ, এরা ওই সেই মানে সমস্ত রকম বৈভব কাটিয়ে এই ছেলেগুলোর জীবন নিয়ে ছেলে খেলা করেছে। আজকে আপনি বলুন যে মুখ্যমন্ত্রী বলছেন ইন্ডোর স্টেডিয়ামে ডাকবো। আচ্ছা, ইন্ডোর স্টেডিয়ামে ওই ডিপ্রাইভ টিচার্স না কি নাম দিয়েছে, হ্যাঁ, এই সভাটা ডেকেছে কারা? এই সভাটা রাজ্য সরকার ডাকেনি। এই সরকার এটা ডেকেছে হচ্ছে যারা ডিপ্রাইভ তারা। এবার নাকি রাজ্য সরকার দেখে এদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা আমার পাশে যিনি বসে আছেন সুমনবাবু তিনি ভালো করে বলতে পারবেন যে দেখেছেন উনি চাপিয়ে দিচ্ছে এদের ঘাড়ে। আমি বলছি আপনি এতদিন কিছু করতে পারলেন না, এখন আপনি কি করবেন? আপনি রাস্তায় নেমে হাজার আন্দোলন করতে পারেন। আমরা তো কত আন্দোলন করেছি অভয়া নিয়ে, কিন্তু আমরা কোর্টের জাজমেন্টের বিরুদ্ধে কি করতে পেরেছি? আজকে কোর্ট যেখানে পৌঁছে গেছে, কোর্টই একমাত্র বাঁচার পথ। এখন আর রাস্তায় নেমে আন্দোলন করার জায়গায় নেই। সরকারি পরিসরে যতক্ষণ বিষয়টা থাকে সরকারকে দিয়ে করানো যায়। ধরুন ওয়াক অফ নিয়ে আজকে লাপাচ্ছে, কাল লাপালি না কেন? 2 দিন আগে লাপালি না কেন? যুক্তি থাকতো যে পার্লামেন্টে পাস করা বা বিলটা পেশ করাটা আটকানো যেত। আজকে যখন সেটা পাস হয়ে গেল, যখন আইন হয়ে গেল, তখন আবার আপনাকে আইন করে পাস করাতে হবে। এটা এখন বাঁচাতে গেলে আমার মনে হয় ওই যেভাবে শাহবানু মামলায় রাজীব গান্ধী সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়েছিলেন, হ্যাঁ, মানে পার্লামেন্ট থেকে কি বলে আমি ঠিক জানি না, ওটা এই বলতে পারবে, ফিরদৌস বলতে পারবে, ঠিক সেইভাবে এখন করতে হয়। কিন্তু এটাও ঠিক, বাংলার মানুষ, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, ওনারা আমাদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে আমরা যেমন অযোগ্যদের কখনোই স্কুলে দেখতে চাই না, সেরকম যারা যোগ্য তাদের চোখের জলও দেখতে চাই। স্কুলের বাইরে দেখতে চাই না দাদা, হ্যাঁ, মানে এই দুটোই, যে অযোগ্যদের যেমন আমরা স্কুলের ভেতরে দেখতে চাই না, সেরকম যোগ্যদের চোখের জল এবং সামাজিক অবমাননাটা বুঝতে পারছেন। একদমই। আরে আপনি দেখুন কালকে একজন আমি করা সম্ভব তো,
সেগ্রিগেশন করা সম্ভব। আমি আজও এখানে দাঁড়িয়ে বলছি সেগ্রিগেশন করা সম্ভব। আমরা ক্ষমতায় আসবো, আমরা সেগ্রিগেশন করে দেখিয়ে দেবো। রেকর্ড লুকিয়ে ফেলতে পারবেন না, সেই রেকর্ড তো হাইকোর্টের কাছে আছে। বেঞ্চেই তো ছিল সেই রেকর্ড। ওনার এত রাগ আমার উপর একটাই কারণে, যে ওনাকে প্রথম ওই জোচ্চুটিটা ধরেছিলাম আমি। সুপার নিউমারি পোস্ট নিয়ে একটা কেলেঙ্কারি। তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশনকে আমার কোর্টে ডাকলাম একদিন সকালবেলা 10:30টার সময়। তিনি এলেন। তার মধ্যে শুনি এখানে যিনি প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড়, তিনি সেই ম্যাটারে স্টে দিয়ে দিয়েছেন। তার আমার অর্ডারের বিরুদ্ধে কোনো ডিভিশন বেঞ্চে অ্যাপিল ছিল না। চন্দ্রচূড় নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছিলেন যে একটা দুর্নীতি উদ্ঘাটনের ব্যাপার কাজ চলছে। তিনি হঠাৎ স্টে দিতে গেলেন কেন? শোন, আমাদের পাশে যিনি রয়েছেন শাসক দলের পক্ষে, তিনি বলেছিলেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এই যে চাকরি বাঁচাতে, এবার যোগ্যদের চাকরি বাঁচাতে। এটা চাকরি খেতে যায়নি আপনার, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। রাজ্য সরকার গেছিল সুপার নিউমেরারি পোস্টের নিজেদের ক্যাবিনেট এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর জেলযাত্রা আটকাতে। এবং আপনি যে ওএমআরের কথাটা বলছিলেন, ফিরদৌস দা, মাননীয় ফিরদৌস শামীম, তিনি তার বক্তব্য রেখেছেন। আমার কথা হচ্ছে, আমি পরীক্ষা দিয়েছি, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা ওএমআর প্রকাশ করেছে, সেখানে যে সিগনেচারটা রয়েছে সেটা আমার। ফরেন্সিক পরীক্ষা করে দেখতে পারেন। এবং যে ইনভিজিলেটর সিগনেচার করেছিলেন সেই ইনভিজিলেটরটা, তারও সিগনেচারটা টেস্ট করে দেখতে পারেন। আর বললেন যে স্টেট গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার সততার মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় 292টা সিটে বলেন যে আমাকে দেখে ভোট দিন, আমার সাদা শাড়ি সততার প্রতীক দেখে ভোট দিন। তাহলে তাহলে দুর্নীতি হলে তার দায়, হ্যাঁ আমি ওটাই বলছি, তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। রাজ্য সরকার যে পাশে আছে, ওটাই বলছি, রাজ্য সরকার যে পাশে আছে, যদি থাকে আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রীর আহ্বানে অবশ্যই নেতাজি ইন্ডোরে যাব। কিন্তু মুখ্যমন্ত্রী যেন যে আমাদের পাশে আছে, যোগ্যতা ওইখানে যেন সকল টেন্টের যারা সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিতে রয়েছে তাদেরকে যেন আহ্বান না করা হয়। যারা যদি বৈধদের পাশে আপনি সত্যিই থাকতে চান, আপনি একটি উপযুক্ত বৈধদের লিস্ট নিয়ে আসুন, আমাদেরকে বাঁচান। বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে বাঁচান, বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে বাঁচান আমাদের। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা, আপনি সংবিধানকে শপথ নিয়েছেন, শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, সুতরাং আইনের বাইরে আপনিও নন। আর যদি এই কাজ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মুক্তি না দেয়, আমাদের সর্বহারা করে দেয়, বাংলার মানুষ, আমার ছাত্রছাত্রীরা, আমার এই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা, আপামর মানুষ বাঙালি, আমাদের পাশে থাকুন, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। এছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। আমি আপনাকে বলছি, উনি যে কথাটি এক্ষুনি বললেন, আমি প্রথমে একটু সজলদাকে উত্তর দিয়ে দিই। সজলদা বলছিলেন ওই গাঙ্গুলি বলেছেন, তো এই সজলদাদের দলের সর্বময় নেতা ভোটের সময় এসে যে তাচ্ছিল্যের সুরে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে দিদি, ও দিদি, এই একটু আগে বলছিলে সাবজেক্টে বলতে। না, আমি আপনার উত্তর দিচ্ছি, আপনি বলেছেন। আমি এই সাবজেক্টে বলেছি। আপনি আমাকে বলেছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। আপনার শুনতে খারাপ লাগতে পারে, সময় খুব শেষ, সময় আপনাকে বলছি, এটা রুচির ব্যাপার। আপনাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যা করে এসেছে আপনারা সেটা মানতে হবে। আপনি কি করবেন? ঠিক আছে, তো এবারে কোমরে দড়ি পরাবো কে বলেছে? কে আগে বলেছে? ওদের গায়ে লেগে গেছে, সত্যি কথা বলতে গেলে। এবং দ্বিতীয় কথা, ওটাও যদি সত্যি এই যে এখন ফলাও করে দেখাচ্ছে 78 কোটি টাকা তুলেছে ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালা এখন বিজেপিতে আছে। তো উনি জানেন এটা রিটেল প্রাইসে বিক্রি হয়েছে না হোলসেল প্রাইসে বিক্রি হয়েছে? সেটাই তো সুপ্রিম কোর্টে বলতে পারতে গিয়ে, আমি সেটাই তো সুপ্রিম কোর্টে বলতে পারতে গিয়ে, সেটা স্পেসিফিক উত্তর আমি সজলদাকে দিলাম। না না, এই যে নিশ্চয়ই প্রমাণ আছে। না না, তুমি যে কথা বলছো বড় তার প্রমাণ আছে তো, তার প্রমাণ আছে তো। তুমি এই প্রমাণটা সুপ্রিম কোর্টে রাখলে না কেন ভাই? আমি দিয়ে নি, সুপ্রিম কোর্টে রাখলে না কেন প্রমাণটা? আমি দিয়ে নি উত্তরটা। ঠিক আছে, আপনি দিয়ে দেন। আমি দিয়ে নি। সুমনা একটা কথা বলছে, ওটা বলে দিই আমি একটু। বলো একদম। সুমন আর একটা কথা বলছিল যে এখানে ওনাদের যাতে এই যে 5,000 900 সুমন বাবু মাস্টার মশাই, বলো। সুমন বাবুদের বলেছে। আচ্ছা, আমি মিস করে ভুল করে গেছি, আমার কোনো ওনাকে অসম্মান করার আচ্ছা, কারণ বলো। আমি বলি ছেড়ে দাও। স্যার একটুখানি আমাকে বলে দিয়েছে যে আপনাদের জন্য সরকার কিভাবে থাকতে পারে সেই আইনানুগ বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। এবং সেখানে এই যে হোল যারা আছে, এরা 18,000
তাদের জন্য এখানে সরকার দেখবে কি করা যেতে পারে, তাদের পাশে আছে। আপনারা একদম চিন্তা করবেন না, আর ওদের হোল হয়ে গেছে, 200 হোল ছিল, একদম হোলে পড়ে 28 আটকে গেছে, একদম সদল দা, হোলে পড়ে আটকে গেছে 77 বীরভূমের চাকরি পূর্ব মেদিনীপুর থেকে ওই জন্য দিয়েছে। আমি বলছি সংবিধানের শপথ মমতা ব্যানার্জি নিয়েছেন বললেন না, উনি সংবিধান হাতে নিয়ে সংবিধানের মন্দিরটাকেও ভাঙেন বিধানসভা। আমি বলছি শুনুন, ব্যাপারটা হচ্ছে আপনাদের একটা জিনিস পরিষ্কার মাথায় রাখতে হবে যে মমতা ব্যানার্জি আজও ইন্ডোর স্টেডিয়ামে ডেকে নিজের অপরাধটাকে ঢেকে সেটাকে বিজেপি, সিপিএম, কংগ্রেসের রাজনীতি করতে চাইছেন এবং সেদিন ওটা তাই করবেন। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি যে এখান থেকে বেরোনোর একমাত্র রাস্তা এই মুহূর্তে আইন অনুযায়ী, আইন ছাড়া আর কিছু নেই, এবং সেটা সর্বসম্মতি ক্রমেই হওয়া উচিত। আবারও বলছি, অযোগ্যরা স্কুলের বাইরে, যোগ্যরা তার ক্লাসে, এটাই আমরা আগামী দিন দেখতে চাই। আর বললেন না যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এক সেকেন্ড বলেন, আপনারা বললেন না নিশ্চিন্তে থাকুন, বর্ণ আপনার জানা উচিত, তুমি ছোট ভাই তুমি বলে বলছি, জানা উচিত কাল যদি সকালবেলা উঠে তুমি দেখো তোমার মাথার ছাদটা চলে গেছে, আমি শুরুতেই বলেছি যারা চাকরি প্রার্থী, যাদের চাকরি গেছে, আমি একটু বিরত করি, ফিরদৌস দাকে দিয়ে, ফিরদৌস দা রেমেডি কি, এই মানুষগুলোর রেমেডি কি? প্লিজ 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 সুমন, আমি দুজনকে একটু বিরত করি, প্লিজ অপেক্ষা করুন, দেখবেন কি প্লিজ প্লিজ বড় প্লিজ ছাত্রছাত্রী একটু থামাই প্লিজ, দাদা প্লিজ, ফিরদৌস দা কি রেমেডি কি? রেমেডি একটাই, মমতাদিকে অ্যারেস্ট করে। দেখুন, অলরেডি সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে, যদি রেমেডি খুঁজতে হতো আগে খোঁজা উচিত ছিল। ওই যে ওএমআর শিট বিষয়ে এই যে বলছে না একজন শিক্ষক, যে আমি আমার ওএমআর শিট এসএসসির সার্ভার থেকে, এসএসসির ওয়েবসাইট থেকে পেয়েছি, এসএসসির ওয়েবসাইটে আপলোড করেছিল সিবিআইয়ের যে উদ্ধারকৃত ওএমআর শিটগুলো, সেটা তো এসএসসি নিজেরা অ্যাকসেপ্ট করে নিলেই আজকে এই ঝামেলায় থাকতো না, কিন্তু এসএসসি তারা অ্যাকসেপ্ট করেনি। তারা বলছেন না আমরা ওটা জেনুইন তাও বলছি না, ওটা নন জেনুইন তাও বলছি না, ধরি মাছ না ছুঁই পানি। আর কিছু মানুষজন ভেবেছিল এই ধরি মাছ না ছুঁই পানির মাঝে থেকে আমরা নিজেদের বাঁচিয়ে নিতে পারবো না। সাদাকে সাদা বলতে শিখুন, কালাকে কালো বলতে শিখুন, সেটা যদি না বলেন তাহলে যেটা হবে, তাহলে আজকে না এই দায় চাপানোর পালা তো চলবেই থাকবে, জানি না আমি কি হবে।